আজকের ভিডিওটা হচ্ছে রেসলম্যানিয়ার আগের আমার শেষ ভিডিও। আর এই ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এখানে রেসলম্যানিয়া রিলেটেড অনেক কিছু বলার রয়েছে। আর আজকের স্ম্যাকডাউন নিয়েও কথা বলবো, কিন্তু আজকে স্ম্যাকডাউন নিয়ে বেশি কিছু ডিপ আলোচনা করবো না, কারণ আজকে স্ম্যাকডাউনটা সেই লেভেলে যায়ওনি। মানে তোমাদের দেখে মনেই হবে না যে এটা রেসলম্যানিয়ার আগে শেষ স্ম্যাকডাউন। তো সেরকম কিছু আহামরি ছিল না। তো আমি জাস্ট কয়েকটা ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলবো, আর তারপরে রেসলম্যানিয়া রিলেটেড বলার জন্য আরও অনেক কিছু রয়েছে, তো সেগুলো একদম মিস করবে না। তো চলো প্রথমে স্ম্যাকডাউন নিয়ে কথা বলা যাক। আমরা স্ম্যাকডাউনের শুরুতে আজকের সেথ ফ্রিগেন রলিন্সকে দেখতে পাই। এখানে রোমান রেন্স আর সিএম পাঙ্ক ছিল না। এখানে সেথ রলিন্স জাস্ট একটা প্রোমো কাট করে। এখানে সিএম পাঙ্কের পাইপ বম প্রোমো স্টাইলে একটা হাঁটু রিংয়ের মধ্যে বাবু হয়ে বসে প্রোমো কাট করে। এখানে বেসিক্যালি সে বোঝানোর চেষ্টা করছে যে রোমান রেন্স আর সিএম পাঙ্ক কত বড় ফ্রড, কত বড় স্বার্থপর আর কত বড় ধান্দাবাজ দুজনে। আর তাছাড়া এখানে পল হেমানকে নিয়েও কথা বলার। আজকের অনেক বছর পর আবার আমরা ডিন অ্যামব্রোজের নাম মেনশন হতে দেখতে পেলাম সেথ রলিন্সের প্রোমোতে। সেথ রলিন্স এখানে বলে যে আমাকে আর রোমানকে আর ডিন অ্যামব্রোজকে নিয়ে একটা সিল্ড টিম বানানো হয়েছিল, ওটা পল হেমান তৈরি করেছিল সিএম পাঙ্ককে প্রোটেক্ট করার জন্য। তো সিএম পাঙ্ক শুধুমাত্র নিজের কথা হবে, সে একদমই স্বার্থপর মানুষ। তো এখানে বেশি কিছু ইম্পর্টেন্ট তো ছিল না বলার মতো, কারণ এখানে মেন দুজনই তো নেই। এরপর আমরা আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যাল দেখতে পাই, যেখানে যে সেই সমস্ত মিড কার্ড সুপারস্টার ছিল বা যে সমস্ত জবার সুপারস্টার ছিল যাদেরকে রেসলম্যানিয়াতে ইউজ করা হচ্ছে না। এখানে আমরা মিসকেও দেখতে পাই, খুবই খারাপ লাগছে দেখে। আর তাছাড়া এখানে আমরা বলার মতো মোমেন্ট তো একটাই আছে, সেটা হচ্ছে সমস্ত লুচাডর, যেখানে ড্র্যাগন লি, রে ফিনিক্স, রে মিস্টিরিও মিলে আমেরিকান মেড আর চ্যাট গেওয়ালকে বাইরে বের করে দেয়। তারপরে লাস্টের দিকে চ্যাট গেওয়াল এখানে এল গ্র্যান্ডে আমেরিকানও সেজে আসে আর রে ফিনিক্সকে এলিমিনেট করে দেয়। আর এই আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যালটা জিতেছে কার্মেলো হেস। তার মানে হচ্ছে কার্মেলো হেসের ভবিষ্যৎ এবার অন্ধকার। আর ডব্লিউডব্লিউ এখানে হয়তো সময় বাঁচানোর জন্য ওমেন্স ডিভিশনের দুখানা ফিউডকে একসাথেই এখানে দেখিয়ে দিচ্ছে। এখানে আমরা জেড কার্গিল নিয়মির ফিউড, আর এখানে বিয়াঙ্কা ব্লেয়ার, ইয়োস্কাই আর রিয়া রিপ্লির ফিউডটা আমরা একসাথেই দেখতে পাচ্ছি। মানে একসাথে বলতে কি একই প্রোমো সেগমেন্টের মধ্যে বুক করে দেওয়া হয়েছে। এখানে তো দেখতে পেলাম যে জেড কার্গিল নিয়মির সাথে লড়াই করতে ব্যস্ত, এখানে আর রিয়া রিপ্লি বিয়াঙ্কা ব্লেয়ারের সাথে লড়াই করতে ব্যস্ত। আর ইয়োস্কাইকে আবার কেউ পাত্তা দিল না আজকের, সে চুপচাপ রিংয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর শেষ পর্যন্ত কিন্তু ইয়োস্কাই স্ট্যান্ড টল করে। এখানে যে যার মধ্যে লড়াই করছে, তার লাভটা ইয়োস্কাই উঠিয়ে একটা টপ রোপ থেকে মুনসল্ট লাগিয়ে দেয়। আর আজকে স্ম্যাকডাউন একটা অনেক বড় জিনিস হচ্ছে যে র্যান্ডি অর্টন এটা কনফার্ম করে দিয়েছে যে সে রেসলম্যানিয়াতে একটা ওপেন চ্যালেঞ্জ দিতে চলেছে, যেটা খুবই ভালো জিনিস, যে আমরা রেসলম্যানিয়াতে গিয়ে জানতে পারবো যে র্যান্ডি অর্টনের অপোনেন্ট কে হতে চলেছে। আর অ্যালিস্টার ব্ল্যাক কবে আসবে সেটা অফিসিয়ালি রিভিল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একটা ডেট রয়েছে 4/25/25। তোমরা ভাববে যে এটা কিরকম ডেট। আসলে কি হয় যে আমাদের এখানে প্রথমে থাকে দিন, তারপর থাকে মাস, তারপর থাকে বছর, কিন্তু আমেরিকাতে প্রথমে থাকে মাস, তারপর থাকে দিন, তারপর থাকে বছর। আর এইটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে 25শে এপ্রিল 2025, মানে পরের সপ্তাহে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে রেসলম্যানিয়ার পর প্রথম যে স্ম্যাকডাউনটা হতে চলেছে, সেখানে আমরা অ্যালিস্টার ব্ল্যাকের রিটার্ন দেখতে পাবো। আর আজকে স্ম্যাকডাউন আমরা প্রথমে এলএ নাইট ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে ম্যাচ দেখতে পাই, যেখানে জেকব ফাটু ইন্টারফেয়ার করে দেয়, যার ফলে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে এন্ড হয়ে যায়। তারপর ব্রন স্ট্রোমান আসে, তারপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, ব্রন স্ট্রোমান এলএ নাইট ভার্সেস জেকব ফাটু আর সোলো সিকোয়ার। এখানে ব্রন স্ট্রোমান আর এলএ নাইট জেকব ফাটু আর সোলো সিকোয়ার টিমকে হারিয়ে দিয়েছে, সোলো সিকোয়াকে এখানে পিন করা হয়েছে। আর আমার এই জন্যই মনে হচ্ছে যে ইউএস চ্যাম্পিয়নশিপের ম্যাচে আমরা ব্রন স্ট্রোমান, সোলো সিকোয়ার, টামাটোঙ্গার বেশ ভালো মতো ইনভলভমেন্ট দেখতে পাবো, যার ফলে জেকব ফাটুর হয়তো মেবি একটা প্রবলেম হতে পারে। আর ফাইনালি কথা বলা যাক কোডি রোডস আর জন সিনার সেগমেন্ট দিয়ে। তো এখানে জন সিনাকে দেখে তো একটা জিনিস পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে জন সিনার দ্বারা আর এই হিল ক্যারেক্টারটা প্লে করা হবে না, কারণ আজকের মুখের এক্সপ্রেশন একদমই আলাদা ছিল। আজকের জন সিনার মুখের এক্সপ্রেশন দেখে তোমাদের মনে হবে যে হিল তো এ বরং নয়, বরং এ হচ্ছে একজন বড় ফেস। কারণ মুখের এক্সপ্রেশনটা তোমাদের দেখে মনে হবে যে জন সিনা হচ্ছে একটা অনেক বড় ফেস, আর তার একদম পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাকে সব দিক দিয়ে ঘিরে নেওয়া হয়েছে, সমস্ত অডস তার এগেনস্টে, তাকে সবার সাথে লড়ে তার গোল অ্যাচিভ করতে হচ্ছে। জন সিনার মুখের এক্সপ্রেশন দেখে এমনটাই মনে হচ্ছে। আজকে তো আমার কোডিকে হিল লেগেছে আর জন সিনাকে ফেস লেগেছে মুখের এক্সপ্রেশন দেখে, কিন্তু কথাবার্তা এখানে জন সিনার হিল ছিল, কোডিরই ফেস ছিল। তো কী হয় যে এখানে সেই জন সিনা ক্যান নট রেসেল, তারপর কোডিকে অপমান করা, এইসব তো চলতে থাকে, যেগুলো আমরা আগে থেকে জানি। তো ওগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করছি না। জন সিনা লাস্টের দিকে মানে কোডিকে এ লাগাতে যায়, কিন্তু কোডি সেটাকে কাউন্টার করে আবার আগের বারের মতো স্লো মোশনে ক্রস রোডস লাগিয়ে দেয়। তো এখান থেকে তো কনফার্ম হয়ে গেল যে কোডি রোডসের জেতার চান্স খুবই কম। এদের মধ্যে দুবারই লড়াই করার চেষ্টা করা হয়েছে, আর দুবারই এখানে কোডি রোডসকে আপার হ্যান্ড দেওয়া হয়েছে, তার উপর আবার গো হোম এডিশনে। তো এখান থেকে তো পুরোপুরি কনফার্ম হয়ে গেল হয়তো জন সিনাই জিততে চলেছে, এটার চান্সই বেশি লাগছে। তো ক্রস রোডস খাওয়ার পর জন সিনা আজকের আবার রিংয়েতে চিট পটাং হয়ে পড়ে থাকে, আর কোডি রোডস স্ট্যান্ড টল করে আসে, আরামসে সেলিব্রেট করতে করতে রিং থেকে বিদায় নেয়। তো
তো স্ম্যাকডাউন তো এখানেই শেষ, এবার বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলা যাক রেসলম্যানিয়া রিলেটেড। তো কালকের ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি তাদের রেসলম্যানিয়া স্টেজ রিভিল করে দিয়েছে। এই ভিডিওটা তোমরা ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেখানে পুরো ভালোভাবে দেখিয়েছে যে কত সুন্দর স্টেজ তৈরি হয়েছে। আর বলতে হবে যে সত্যি এটা একদম, আর এটা এমন একটা স্টেজ যেটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টেজের মধ্যে একটা তো হবেই হবে, এটা একদম টপ 3-তে তো জায়গা পেয়েই যাবে। আর এখানে সবথেকে আরেকটা দারুণ জিনিস হচ্ছে যে এখানে অনেক বছর পর আমরা র্যাম্পের ওপরে এলইডি স্ক্রিন লাগানো দেখতে পাচ্ছি। এটা অনেক বছর ধরে মিসিং ছিল, কিন্তু এই বছর এটা করে দেওয়া হয়েছে। আর স্টেজটা সত্যি হিউজ, অনেক বড়, সেই লাস ভেগাসের হোটেল প্লাজার মতোই অনেকটা দেখতে লাগছে। তবে এটা একদম দারুণ হয়েছে স্টেজটা। আগের বারের মতো তো বেকার স্টেজ তো বানানি, আগের বারের থেকে 1000 গুণে ভালো বানিয়েছে। আর তাছাড়া এখানে ফটোতে দেখতে পাচ্ছ যে ওই র্যাম্পের ওপরের দিকে তাসের মতো চৌকো অনেক কটা স্ক্রিন লাগানো রয়েছে, যেটা একটা পুরো আলাদা ডিফারেন্ট ফিল দিচ্ছে। তো আমার পছন্দের লিস্টে এটাকে আমি 2 নম্বরে রাখবো। হলিউডের যে থিমটা ছিল সেটা 3 নম্বরে চলে গেছে। 1 নম্বরে থাকবে রেসলম্যানিয়া 33, 2 নম্বরে থাকবে এইটা, আর 3 নম্বরে থাকবে হলিউডের থিমটা। তো স্টেজ তো একদম ফ্যান্টাস্টিক হয়েছে, লাইটিংও খুব দারুণ করেছে ডাব্লিউডাব্লিউ। এবার আশা করবো যেন শোটাও সেরকম ডেলিভার করুক। আর আজকে স্ম্যাকডাউন শেষ হয়ে যাওয়ার পর আমরা ওই এরিনাতেই হল অফ ফেমের সেরিমনি দেখতে পেয়ে যাই। ট্রিপল এইচকে এখানে শন মাইকেলস ইন্ডাক্ট করে, তারপর সিএম পাঙ্কেও দেখতে পাই, সে ব্রেট হার্ট ভার্সেস স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ম্যাচটাকে ইন্ডাক্ট করে। তাছাড়া আন্ডারটেকার, মিশেল ম্যাকুল, ডিডিপি এখানে লেক্স লুগারকে ইন্ডাক্ট করে, যেগুলো আমরা আগে থেকেই জানতাম যে কে কাকে ইন্ডাক্ট করতে চলেছে। কিন্তু এখানে আমরা সেথ রলিন্স আর বেকি লিঞ্চকে অনেকদিন পর আবার একসাথে দেখতে পেলাম। আর বেকি লিঞ্চকে এই অনেকদিন পর প্রথমবার ডাব্লিউডাব্লিউ টিভি টেপিংসে দেখা গেল। আর এর পরের নিউজ হচ্ছে শুধুমাত্র রুসেভ নয়, বরং ডাব্লিউডাব্লিউ লানাকেও সাইন করেছে। আমরা লানা আর রুসেভকে এবার একসাথেই দেখতে পাবো। আর রেসলম্যানিয়াতে র্যান্ডি অর্টনের তো ওপেন চ্যালেঞ্জ রয়েছে, হয়তো সেটা রুসেভের জন্যই হবে। রুসেভ হয়তো সেখানে রিটার্ন করতে পারে, এটারই চান্স বেশি লাগছে। কারণ যে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছে রেসলম্যানিয়াতে, সেখানে যদি সোলো সিকোয়া আসে এটা তো কেউই দেখতে চাইবে না, আর প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হবে ফ্যান্সরা। তো আমার তো মনে হচ্ছে রুসেভই হতে চলেছে সেই অপোনেন্ট। আর এইবারে তোমরা যেমনটা জানো যে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের রেসলম্যানিয়াতে আসার চান্স অনেক বেশি রয়েছে। সে কোডি রোডসকে সাহায্য করতে আসবে রকের এগেনস্টে। আর সেটাই জন সিনা এখানে পোস্ট করেছে তার ইনস্টাগ্রামেতে। এখানে লেখা আছে স্টোন কোল্ড সি ইউ সানডে, মানে স্টোন কোল্ড তুমি জন সিনা, তুমি কোডিকে সাহায্য করতে আসলেও আমি তোমাকে দেখে নেবো। আর দেখতে পাচ্ছ এখানে এডিট করে স্টোন কোল্ডের মাথার জায়গায় এলিজেন্ট স্টেডিয়ামটা দিয়ে দেওয়া হয়েছে, মানে যেখান থেকে রেসলম্যানিয়া হতে চলেছে। তো স্টোন কোল্ড কি সত্যিই আসবে, এটা তো একটা অনেক বড় প্রশ্ন। তবে এবার আসার চান্স অনেক বেশি রয়েছে। আর একটা শকিং জিনিস হচ্ছে যে রোমান রেন্সকে সোশ্যাল মিডিয়াতে বহুত হেট করা হচ্ছে, ফ্যান্সরা তাকে প্রচণ্ড হেট করছে। তার কারণটা রেসলিং রিলেটেড নয়, বরং পলিটিক্স রিলেটেড। আর পলিটিক্সের হাল আমাদের দেশে যা, তাদের দেশেও তাই। এটা ভাবতেই বড় অবাক লাগছে। কী হয় যে রোমান রেন্স এখানে ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে, যার ফলে এখানে রোমান রেন্সকে সবাই হেট করছে। আর তার উপরে দেখতে হচ্ছে যেখানে উলা ফালা মালা ডোনাল্ড ট্রাম্পকে পড়ানো হচ্ছে, যেটা ফ্যান্সরা একদম পছন্দ হয়নি। মানে ফ্যান্সরা এটাই বলতে চাইছে যে রোমান রেন্স কেন ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করবে। মানে এটা কিরকম ব্যাপার হলো যে তোমরা যাকে পছন্দ করো না তার বিষয়ে অন্য কেউ যদি প্রশংসা করে, তাহলে তুমি তার একদম ব্যান্ড বাজি দেবে, তাকে হেট করবে, তাকে গালাগালি করবে। তো এটা তো কি আর বলবো, আমাদের এখানের পলিটিক্সের মতোই অবস্থা। এখানেও আমরা এরকমই সিন দেখতে পাই। আর পলিটিক্সের দিক দিয়ে দেখতে গেলে আমেরিকার মানুষদের বুদ্ধিও একদম হাঁটুতে থাকে। আর এবার এমন কিছু রিটার্ন নিয়ে কথা বলা যাক, যেগুলো আমরা সম্ভবত রেসলম্যানিয়াতে দেখতে পেলেও পেতে পারি। আমি অনেক কটা নাম বলবো, যাদের মধ্যে 1-2 হয়তো রেসলম্যানিয়াতে রিটার্ন করতে পারে। আর আমি এমন কোনো নাম বলবো না যাদের একদম রিটার্ন করাটা অসম্ভব ব্যাপার, যারা এখন মেডিকেলি ক্লিয়ার রয়েছে, যারা ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্টে রয়েছে। আমি শুধুমাত্র তাদেরই নাম বলবো, আর যাদেরকে ডাব্লিউডাব্লিউ চাইলেই যে কোনো মুহূর্তে রিটার্ন করাতে পারে। আর এদের রেসলম্যানিয়াতে রিটার্ন করার পুরোপুরি সেন্স রয়েছে, স্টোরি লাইনও সেরকম অনুযায়ী রয়েছে। তো আমি তাদেরই নাম বলবো। তো প্রথম যে নামটা রয়েছে সেটা হচ্ছে রুসেভ আর লানা। এখানে আমরা রুসেভকে হয়তো র্যান্ডি অর্টনের অপোনেন্ট হিসাবে দেখতে পেলেও পেতে পারি। 2 নম্বরে যে নামটা রয়েছে এটা তো অলমোস্ট কনফার্ম যে আমরা হয়তো দেখতে পাবোই পাবো, সেটা হচ্ছে বেকি লিঞ্চ, যাকে আমরা নেটফ্লিক্সের প্রিমিয়ারে দেখতে পেলাম না, রয়্যাল রাম্বলে দেখতে পেলাম না, এলিমিনেশন চেম্বারে দেখতে পেলাম না, তাকে রেসলম্যানিয়াতে তো অবশ্যই দেখতে পাবো, এটা আমরা আশা করছি। আর এখানে তো ট্রিপল থ্রেট যে ম্যাচটা আছে বিয়াঙ্কা ব্লেয়ার, রিয়া রিপ্লির মধ্যে আর ইয়ো স্কাইয়ের মধ্যে, ওখানে তো পুরো সেন্স বানাচ্ছে যে বেকি লিঞ্চ আসুক। মানে এখন যদি না আসে তাহলে আর কবে আসবে। আর আমার তো মনে হয় এখানে বেকি লিঞ্চ অবশ্যই রিটার্ন করবে। এখানে স্টোরি লাইনেরও পুরো সেন্স দেখাচ্ছে, একটা বড় সারপ্রাইজ হিসাবে, বড় মোমেন্টের জন্য এখানে বেকি লিঞ্চের রিটার্ন করাটা দরকার। আর এরপর আমি একটা কোনো রিটার্ন রাখিনি, এরপর আমি একটা ডেবিউ রেখেছি, সেটা হচ্ছে নিক অলডিসের ডেবিউ। এখানে র্যান্ডি অর্টনের অপোনেন্ট হিসেবে ডাব্লিউডাব্লিউ নিক অলডিসকেও আনতে পারে, তো সেই জন্য আমি এর নামটা লিস্টে রেখেছি। আর এরপরে হচ্ছে একটা অনেক বড় নাম, সেটা হচ্ছে রিক ফ্লেয়ার। হ্যাঁ, রিক ফ্লেয়ারও কিন্তু এখানে জন সিনা ভার্সেস কোডির ম্যাচে আসতে পারে তার রেকর্ডটা বাঁচানোর জন্য। এটারও চান্স কিন্তু
কিন্তু অনেক রয়েছে। রিক ফ্লেয়ার কিন্তু আসতে চায়, সে পুরো ইচ্ছা প্রকাশ করেছে। আর ডাব্লিউডব্লিউ যদি রাজি থাকে আমরা অবশ্যই রিক ফ্লেয়ারকে এই ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করতে দেখতে পাবো। সে তার রেকর্ডটা বাঁচানোর জন্য আসবে, সে এখানে কোডিকে সাহায্য করতে আসবে। আর এরপর আরেকটা নাম যার আসার চান্স এবছরে অনেক বেশি আছে, সে হচ্ছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন। স্টোন কোল্ড স্টিভ অস্টিন কিন্তু কোডি রোজকে সাহায্য করতে আসতে পারে, এটার রুমারটা আমরা অনেক দিন ধরে শুনছি, অনেক নিউজও পেয়েছি। আর এবার তো পুরো সুযোগ রয়েছে এখানে স্টোন কোল্ডের আসার জন্য। আর স্টোন কোল্ড তো এবারে ইন্টারেস্টেডও আছে। আর যদি ডাব্লিউডব্লিউর ইচ্ছা থাকে, রকের ইচ্ছা থাকে, তো স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে আমরা অবশ্যই রেসলম্যানিয়া নাইট টুর মেন ইভেন্টে দেখতে পাবো কোডির কর্নারে। আর এরপর যে রিটার্নটা রয়েছে সেটা হচ্ছে বিগি রিটার্ন। আমরা বিগি রিটার্নও দেখতে পেলেও পেতে পারি নিউ ডের ম্যাচের মধ্যে, কিন্তু এটার চান্স 50-50 আছে। এটা হবে কিনা জানি না, তবে মনে হচ্ছে এটা হয়ে যেতে পারে। রেসলম্যানিয়া একটা অনেক বড় শো, আর এখানে এরকম বড় বড় মোমেন্টই আমরা এক্সপেক্ট করি। তারপর আমি সেলিব্রিটিতে দেখেছি, এখানে আমরা ব্যাড বানিকে হয়তো এখানে ট্র্যাভিস স্কটের এগেনস্টে দেখতে পেলেও পেতে পারি। তবে ডাব্লিউডব্লিউ এখানে অফিসিয়ালি কি করেছে যে ট্র্যাভিস স্কট, কাই সেনান্ট আর আইসো স্পিডকে অফিসিয়াল করেছে যে আমরা এই তিনজনকে দেখতে পাবো রেসলম্যানিয়াতে। আর এরা কোথায় থাকবে সেটা তো জানি না। ট্র্যাভিস স্কট তো মেবি এখানে আমরা কোডি ভার্সেস জনসনের ম্যাচে দেখতে পাবো, কিন্তু আইসো স্পিড আর কাই সেনাট কোথায় থাকবে সেটা জানি না। তবে ব্যাড বানিও একটা অনেক বড় নাম, যে কিন্তু কোডিকে সাহায্য করতে পারে ট্র্যাভিস স্কটের এগেনস্টে। এরপর আর দুটো নাম রয়েছে, যেটা হচ্ছে আসকা আর কাইরি সেন। এরা রিটার্ন করতে পারে, কিন্তু করবে কিনা আমি জানি না। এটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচের মধ্যে হয়তো রিটার্ন করলেও করতে পারে। তবে আমার তো চান্স এটা র আফটার রেসলম্যানিয়াতেই লাগছে, যে তারা র আফটার রেসলম্যানিয়াতেই হয়তো লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজের এগেনস্টে রিটার্ন করতে পারে। এটা আমরা রেসলম্যানিয়াতে হয়তো নাও দেখতে পেতে পারি। আর সবার লাস্ট রয়েছে এই লিস্টে সব থেকে বড় নাম, যেটা হচ্ছে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার, যার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি। আর এবারে তো তার রিটার্ন করার চান্স পুরো রয়েছে রেসলম্যানিয়া নাইট ওয়ানের মেন ইভেন্টে। আমি স্পেশালি ওই ম্যাচটা ব্রক লেসনারের জন্যই দেখবো, আর আমি অনেক আশা নিয়ে দেখছি। এখানেও যদি না আসে তাহলে তো আর কোথাও আসার চান্সই দেখতে পাচ্ছি না। আমি তো আশা ছেড়েই দেবো যে ব্রক লেসনার আর কোনোদিনও রিটার্ন করবে। যদি রিটার্ন করে, যখন করবে তখন দেখা যাবে। তবে এইখানে পুরো চান্স রয়েছে, পুরো স্টেজ সাজানো রয়েছে ব্রক লেসনারের জন্য। আমি এখানে আশা করছি যে ব্রক লেসনার রিটার্ন করবে। তো চলো গাইজ, এই ছিল আমার রেসলম্যানিয়ার আগের শেষ ভিডিও। আর তোমরা রেসলম্যানিয়া ভালো করে এনজয় করো। দেখতে গেলে আর 24 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। দেখা যাক আমরা রেসলম্যানিয়াতে কি কি বড় বড় সারপ্রাইজ আর টুইস্ট দেখতে পাই, আর ডাব্লিউডব্লিউ সেটা কেমন ডেলিভার করে। তো চলো গাইজ, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ারও করে দিও। আর চলো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে কালকের রেসলম্যানিয়া নাইট ওয়ানের রিভিউ ভিডিও নিয়ে।